আপনি একাদশ জাতীয় সংসদে অন্যতম বিরোধী কণ্ঠস্বর ছিলেন, সংসদের মধ্যে সংসদের বাইরে, কিন্তু যারাই বিগত 3 সংসদ নির্বাচন অংশ নিয়েছেন, সংসদে গিয়েছিলেন, তাদের ভালোভাবে দেখছে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বিগত 3টি নির্বাচনের সমালোচনা করলে এক সংসদে থাকা ঠিক হয়েছে কিনা সেটি প্রশ্ন করছে। আমাদের দুটি প্রশ্ন, যে আপনি আসলে অন্য কোনো রাজনৈতিক দলে, বিশেষ করে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যদি একটি রাজনৈতিক দল সংগঠন করে সেখানে আপনি যাবেন কিনা, এক। আর দুই হচ্ছে যে আপনি যে আশঙ্কাটি করছেন যে আসলে নমিনেশন মনোনয়ন না পাওয়ার ব্যাপারে, সেটির ক্ষেত্রে আমি সেটা বলছি না খালেদ, আমি একটু ক্লিয়ার করি, না হলে না খুব একটা হেজি হয়ে থাকে। মানে আমি বলছি এই ঝুঁকিগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে তৈরি হয়, আমি পাবো না বা পাবো কোনোটাই বলছি না, এই ঝুঁকি তৈরি হয়। এখন এই ঝুঁকি নেওয়ার দেশের স্বার্থে, দেশের কল্যাণ, এবং যে ধরেন একগুচ্ছ মানুষ, কয়েক লক্ষ মানুষের কিন্তু একটা প্রত্যাশা যে 15 বছর তো ওই মানুষটিকে আমরা সত্য বলতে দেখেছি, সাহসী ভূমিকায় দেখেছি, এখন কি তিনি ওই জায়গাগুলোতে কম্প্রোমাইজড হয়ে যাবেন? একটি নমিনেশনের জন্য কিংবা একটি মন্ত্রিত্বের জন্য তিনি কম্প্রোমাইজ করবেন? আমি আসলে বেছে নিয়েছি কম্প্রোমাইজ না করাটাই। ওকে, মানে ভাই আপনার মনে আছে যে কয়েক বছর আগে বিএনপি নেতা সাদেক হোসেন খোকার সাথে একটি টেলিফোন সংলাপ সরকার ফাঁস করে, শুধু ফাঁস করে থেমে থাকেনি, এর কারণে আপনাকে জেলেও নেওয়া হয়েছিল, জেল কাটতে হয়েছিল। সেই আলোচনায় ক্যাম্পাসে ছাত্রলীগের ক্ষমতা খর্ব করা, আন্দোলনে ছাত্রদের আত্মত্যাগ, এমন সব বিষয় ছিল। 24 সালে এসে আমরা দেখলাম ছাত্রলীগকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে বিতাড়িত করা, আবু সাইদ মুগ্ধের মতো ছাত্রদের আত্মত্যাগের কারণেই সরকারের পতন হয়েছে। 24-এর মতো একটা আন্দোলন প্রয়োজন, সেটাকে আপনি 2015 সালেই আপনি বুঝতে পেরেছিলেন কিনা, এবং সেইটা নিয়ে আপনার মধ্যে একটা তোলপাড় চলছিল কিনা? ওইরকম করে বলা ঠিক হবে না। কি ধরেন, আপনি একটা সুযোগ বুঝেই নিজেকে জাহির করার জন্য কথাবার্তা বলতে থাকলেন, এগুলো আলটিমেটলি লোকজনের চোখে ধরা পড়ে। আমি ওসব কাজ করি না। আর এই হিপোক্রেসি জিনিসটা এমন করে হিপোক্রেসি করবেন যে কেউ বুঝবে না, এরকম হয় না, শেষ পর্যন্ত ধরা পড়েই। এইটা একটা স্বতঃসিদ্ধ ব্যাপার যে আপনি যখন লড়াই করবেন, যার সাথে লড়াই করছেন সে যদি ট্রিগার হ্যাপি হয়, সে যদি ব্লাড থার্স্টি হয়, তাইলে কি হবে? আপনাকে রক্ত দিতে হবে, আপনাকে গুলি খেতে হবে। আপনি যদি সেটা রাজি না হন, তাহলে আপনি আন্দোলন থেকে রিটায়ার করতে হবে আপনাকে। আমি এইটুকু বলেছি। কিন্তু ধরেন একটা পর্যায়ে এসে এটা খুবই স্পষ্ট হয়েছে যে এই সরকার এমনি এমনি যাবে না, এবং তার জন্য রক্ত দিতে হবে, তার জন্য জীবন দেওয়ার প্রয়োজন আছে, অনেক বেশি কষ্ট সহ্য করতে হবে। কষ্ট তো আমরা সহ্য করছি না, কিন্তু এইরকম করে অকাতরে জীবন দিতে হবে, এই ব্যাপারটা আমরা বুঝি নাই। এটা যদি আমাকে বলেন যে আমি কি এটা ইভেন ধরেন জুলাই শুরুতেও বুঝেছিলাম, তা বুঝি নাই। কারণ কি, মানে নিজের বিবেকের মধ্যে এটা কল্পনাতে আসতে পারে না, কল্পনাতে আসতে পারে যে এইরকম করে কেউ মানে নৃশংস হতে পারে, এরকম করে কেউ হৃদয়হীন হতে পারে। এইটা আমার বিবেচনার মধ্যে আসেনি। যদি আমি খুব অনেস্টলি বলি, আমি কয়েকটা বক্তৃতায় বলেছি শেখ হাসিনা শি হ্যাজ আ, কি বলবো, মেটালিক হার্ট। ওইটা একটা জেনুইন হিউম্যান হার্টটা যদি হতো, তাহলে এই যে মায়ের কান্না ইত্যাদিতে এত দেখে উনি এগুলো নিশ্চয়ই বিচলিত হতেন বা ঘুরে দাঁড়াতেন বা ঘুরে যেতেন, করেননি তো। সেই কারণে শেষের দিকে যেটা হবে সেটার পক্ষে আমি একটা কথা বলি। ধরেন এই যে একটা খুব ঐতিহাসিক ঘটনা, একটু ছোট্ট একটা জোকের মতো করি। বাংলাদেশের ঐতিহাসিক জায়গা কি জানেন? বিশাল আন্দোলনের মধ্যে দিয়ে সরকারের পথের পর বিরোধী দলের নেতা পলায়ন, পুরো পার্টি পলায়ন করেছে, এই উদাহরণ আছে। আবার সাম্প্রতিক উদাহরণটা হয়েছে এরকম যে বিশাল বিশাল গণঅভ্যুত্থানের সরকারের পতনের পরে যে মূল বিরোধী রাজনৈতিক দল তারা সাইড লাইনে আছে, তারা কিন্তু সামনে নাই, আন্দোলনের পতাকা তাদের হাতে নাই। এই যে এই ঘটনাটা ঘটলো, এটা কেন? এটা না বোঝার কারণে। 28 অক্টোবরের আগে যখন আমাদের লিয়াজো কমিটি বসছে, তখন কি প্রোগ্রাম করব আমরা, এই আলোচনা হয়েছে। আমি খুব স্ট্রেট বলেছি যে আমাদের নিজেদের কিন্তু এটা রেডি থাকতে হবে যে এরকম পরিস্থিতি হতে পারে। কারণ তারা তো ঘোষণা দিয়েছে যে তারা এগুলো করতে দেবে না, সমাবেশ করতে, কিছু করতে দেবে না। তখন মানে আমি ঠিক নাম বলে কাউকে ইমপ্লিকেট করতে চাচ্ছি না, কিন্তু তারপর বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে ভাই কত লোক মারা যাবে। আই সেড ইউ হ্যাভ নাথিং টু ডু। কি করবেন আপনি? জীবন যদি যায় তো যাবে। আপনার যদি মনে থাকে যে, তাহলে আমি আপনাকে বলি যে আপনি আমার যে ক্যাসেটের কথাটা বললেন না খোকা ভাইয়ের সঙ্গে, ওটা নিয়ে দেখতে পারেন। উনি জিজ্ঞেস করেছেন, ওই যে আমি যখন বলছি ইউনিভার্সিটি থেকে এটা করতে বেরোচ্ছে, তাহলে তো ওখানে রক্ত ঝরবে, গুলি হবে, লাশ পড়বে, তো মানুষ না, লাশ না, রক্ত ঝরবে, মানুষ পড়বে। তো আমি বলেছি যে আপনার কিছু করার নেই, আপনাকে করতে হবে। আমি তো মারছি না, তারা যদি মারে আবার তার বিরুদ্ধে দাঁড়াতে হবে। ঠিক এই কথা আমি বলছি যে আলটিমেটলি এইটা বোঝা গেছে, আপনাকে চ্যালেঞ্জটা নিতে হবে, আপনাকে পাঞ্জা লড়তে হবে, বলতে হবে আইদার ইউ অর মি।
এখানে আর মাঝামাঝি কোনো মানে জায়গা নাই। মানে আপনার জন্য প্রশ্ন হচ্ছে যে আমার প্রশ্নটা আমি একটু পরে করি, আপনি যদি চট করে, আপনার জন্য প্রশ্ন হচ্ছে যে আপনি জানেন যে হাইকোর্টের একটা অর্ডারে বলা হয়েছে যে জয় বাংলা বলার এখন আর কোনো বাধ্যবাধকতা নেই, যেটা সরকার বাধ্য করেছিল যে জয় বাংলাই হচ্ছে একটা স্লোগান। হাইকোর্ট অর্ডারটা আমি যেরকম বুঝেছি যে এটার বাধ্যবাধকতা নেই, যার ইচ্ছা সে দিবে, যার ইচ্ছা সে দিবে না, ব্যাপারটা এরকমই মনে হচ্ছে। আপনি এটাকে কিভাবে দেখেন যে এটা নিয়ে আসলে লোকজন আপনাকে প্রশ্ন করছেন? মানে প্রথম কথা হচ্ছে ধরেন না, কেউ আমাকে প্রশ্ন করে দেশে ওই জয় বাংলার না না না, আমাদের আমাদের এখানে যখন তারা মানে যুক্ত হচ্ছে তারা প্রশ্ন করছেন। হ্যাঁ, তো আমি বলছি যে ধরেন এইসব কথার বা এগুলো অর্ডারের বা রায়ের যে লিগ্যাল ইমপ্লিকেশন, এটার মধ্যে আমি বলতে চাই না, বিকজ আমি ওটা বুঝি কম। কিন্তু আমি অলওয়েজ এই ধরনের অর্ডার পলিটিক্যাল মিনিংটা বুঝতে চাই। পলিটিক্যাল মিনিং যদি বলেন তাহলে কোনো সময়ের জন্যই কোনো স্লোগান আমার জন্য বাধ্যবাধকতা হতে পারে না। ওকে, এখন ধরেন জাতি রাজি হলো, তারপরে কোর্ট রাইজে সবাই মেনে নিল, আমার কাছে সেই স্লোগানটা পছন্দ না হতে পারে, আপনি তো আমার জোর করে চাপিয়ে দিতে পারেন না। ডেমোক্রেসি এরকম নয়, ইট ইজ জাস্ট দ্য রুল অফ মেজরিটি। মেজরিটি তার ওপিনিয়ন যাতে বলে তার ভিত্তিতে হয়। ইট ইজ অলসো রাইট ফর দি মাইনরিটি টু এক্সপ্রেস, যে তারা যাতে তাদের কথা বলতে পারে, তারা বলবে যে আমি ঠিক মনে করছি না। ওকে, ফেয়ার এনাফ। আমি আপনাকে যে প্রশ্নটি করতে চেয়েছিলাম যে আপনি বলেছেন যে মানে বাংলাদেশে অনেক ফানি জিনিস হয়েছে, যে বিরোধী দলের নেতাকে আসলে আত্মগোপন করতে হয়েছে গণ অভ্যুত্থানের মুখে, যেটা মানে যেটা আসলেই ফানি, মানে যতবার আমার মনে হয় ততবারই আমার কাছে হাসি পায়। আপনি বলেছেন যে এত বড় একটা আন্দোলনের পরে প্রধান বিরোধী দলের হাতেই আসলে আন্দোলনের পতাকা নাই, সেটাও একটা মনে রাখার মতো বিষয়। কিন্তু আমার কাছে যেটা হচ্ছে খুব মনে হয় যে শেখ হাসিনা, যিনি কারো কথা চিন্তা না করে কাউকে কোনো কিছু না জানিয়ে চলে গেলেন, পালিয়ে গেলেন, এখন আবার তিনি বলছেন তাকে আসলে পালাতে বাধ্য করা হয়েছিল, এবং তিনি বক্তৃতা দিচ্ছেন, সেই বক্তৃতা নিয়ে তার নেতা কর্মীরা আবার মানে এটা নিয়ে উৎফুল্ল হচ্ছেন। এই ব্যাপারটাকে আপনি আসলে রাজনৈতিকভাবে কিভাবে বিশ্লেষণ করেন? মানে আমি আওয়ামী লীগ করলে তো আমি মানে তার উপরে এতই রাগ করে থাকতাম বা এতই আমি মনে কষ্ট পাইতাম, এইটা এইরকম কেন? মানে এটা আমি একটু মানে আপনার কাছ থেকে একটু শুনতে চাইবো। আমি একটু বেরেসে ফারানা থেকে আসি, একটু আপনি এটা একটু মানে আপনি একটু মানে আগে প্রশ্নটা করে রাখলাম যে বেরেসে ফারানা, আমি আসলে প্রশ্ন করেছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে আপনি আসলে যুক্ত হবেন কিনা, এটা হবেন কিনা, জয় বাংলা নিয়ে আসলে আপনার মতামত আমরা একটু শুনে নিতে চাই, যেহেতু প্রশ্নটা উঠেছেই। আপনি একটু বলবেন যে হাইকোর্ট বলেছে যে এটার না, আমি আসলে কোনো দলে যাওয়ার কথা কল্পনাও করছি না, এটা আমার কোনো চিন্তার মধ্যেও নাই। আর দ্বিতীয় যে প্রশ্নটি, জয় বাংলা স্লোগান, দেখুন পুরাটাই তো পলিটিসাইজ হওয়া। যে আপনি না আলাদা আলাদা ভাবে কোনো প্রতিষ্ঠানকে রক্ষা করতে পারবেন না। আপনি যখন সকল কিছুকে একত্র করবেন একটি বিশেষ লক্ষ্যে, তখন আপনি পিসমিল বেসিস আছে জুডিশিয়ারিটা ঠিক রাখি, কিংবা আচ্ছা থাক আমি প্রশাসনটাকে ঠিক রাখি, ইট ইজ ইম্পসিবল খালেদ ভাই। সেই কারণে যেটা হয়েছে, জুডিশিয়ারি প্রতিটি নিয়োগ, প্রতিটি পদোন্নতি, অ্যাপেলেট ডিভিশনে যাওয়া, অ্যাপেলেট ডিভিশন থেকে কে চিফ জাস্টিস হবেন সেটা নির্ণয় করা, এই সকল কিছুই আসলে রাজনৈতিক সিদ্ধান্তে হয়েছে। এবং আপনি চিন্তা করে দেখেন, এই যে আবারও সেই ইতিহাস টানতে হয়, স্বাধীনতার 54 বছর খালেদ ভাই, হ্যাঁ, আমাদের কিন্তু আকাশের যত তারা আইনের তত ধারা, তাই না? অথচ একটা বিচারক নিয়োগ আইন আমরা কেউ করলাম না। কেন করলাম না? কারণ আমরা না আসলে আমাদের খাস বল্টু পিল্টু লালটুকে বিচারক হিসেবে দেখতে চাই। এবং আমি চাই যে যখন আমি ক্ষমতায় আসব, তখন আমার যা যা মামলা যেভাবে হলে আমার সুবিধা হয়, রায়গুলো শেষে ভাবে হবে। হ্যাঁ, হাসিনা একেবারে নগ্ন ভাবে করেছে বলে না, আমাদের কাছে একেবারে চোখে মনে হয় যেন খুব বেশি আমাদের চোখে লেগেছে। কিন্তু বেরেসে ফারানা, আপনি যতবার এই কথা বলেছেন ততবারই আপনাকে এই কথা শুনতে হয়েছে না যে বিএনপি কি তার আগের আমলে করে নাই? আপনি যাদের লালটু পল্টু ঝন্টু মন্টুর কথা বলেছেন, যতবার বলেছেন ততবার তো আপনাকে একই প্রশ্ন বলতে হয়েছে যে বিএনপি কে এটা করে নাই কিনা। নিশ্চয়ই শুনতে হয়েছে, এবং সে কারণে কিন্তু আমি এই পরের লাইনটা যুক্ত করলাম যে হাসিনা যত নগ্ন ভাবে করেছে, কারণ সে সময় পেয়েছে বেশি, তাকে ক্ষমতায় থাকতে হয়েছে ভোট ছাড়া, তাকে তার কাছে পাওয়ার হারানো মানে জীবন হারানোর মতো। সুতরাং তার কাছে যেটা মানে তাকে যেভাবে সকল কিছু ভীষণ ভাবে ব্যবহার করতে হয়েছে, অন্য গভর্নমেন্টকে ততটা সুযোগও তারা পায় নাই এবং ততটা তাদের ব্যবহারও করতে হয় না। সেই জায়গাটাতে কিছুটা ডিফারেন্স আছে, মাত্রাগত পার্থক্য, লেটস পুট ইট ইন দিস ওয়ে, মাত্রাগত পার্থক্য। হ্যাঁ, সে কারণে আমরা দেখছি যে বাংলাদেশে জাতীয় স্লোগান কি হবে এটাও হাইকোর্ট নির্ধারণ করে। একটা পলিটিক্যাল কোয়েশ্চেন, বাংলাদেশের নির্বাচন কিভাবে হবে, ফর গড সেক, ইটস আ পলিটিক্যাল কোয়েশ্চেন খালেদ ভাই, তাই না? মানে আপনি যেই দলই করেন, যেই মতই করেন, কিংবা আপনি যাই হন না কেন, আপনি যদি সুস্থ মানুষ হন, আপনি যা বুঝবেন যে এটা পলিটিক্যাল কোয়েশ্চেন। কিন্তু এটাও আমরা না হাইকোর্ট বা অ্যাপেলেট ডিভিশন থেকে এটা করাই নিব। আবার ধরেন আমাদের সংবিধানকে আমরা মোটা দাগে একটা
পারিবারিক বইয়ের মতো করে ফেলবো, আমরা যা যা চাই তার সবই সংবিধানে থাকবে, এবং এমন সব অদ্ভুত প্রপোজিশন আমরা সংবিধানে দেব যে আমরা সামনে ভবিষ্যতে যত সংসদ আসবে সেই সবগুলো সংসদকে আমরা বেঁধে ফেলার চেষ্টা করব। মানে তারা কি কি আইন করতে পারবে, কি কি পারবে না, সংবিধানের কোন কোন অংশ তারা 2/3 কেন 3/4 মেজরিটি দিয়েও চেঞ্জ করতে পারবে না, এরকম অংশ আমরা সংবিধানে বলে আবার সেটা লিখে দেবো যেটা অপরিবর্তনীয়, which itself is unconstitutional, okay, which itself is unconstitutional. So এগুলোর মধ্যে দিয়ে তো বাংলাদেশ গেছে। সে কারণে আমি মনে করি খালেদ ভাই যে আমরা না একটা ঝাঁকি খেয়েছে বাংলাদেশ, মানুষ, দেশ, রাষ্ট্র, সরকার ঝাঁকি খেয়েছে, কিন্তু এই ঝাঁকিটাতেই যে আমরা একেবারে ঠিকঠাক ফিটফাট হয়ে বিলাতি কায়দার ওয়েস্টমিনিস্টার গণতন্ত্রে অভ্যস্ত হয়ে যাব, কিংবা ইভেন ঘরের পাশের ভারতের গণতন্ত্র আমরা বুঝে যাব, এটা ভুল। আমাদেরকে আরো অনেক দূর যেতে হবে খালেদ ভাই, অ্যাটলিস্ট ভারতের পর্যায়ের একটা গণতন্ত্র এবং প্রাতিষ্ঠানিকীকরণের দিকে যেতে আমাদের আরো 50-100 বছর সময় লাগবে। এবং সে কারণে আমি আমার আগের সেগমেন্টের কথা ধরে আমি একটু সূত্র ধরে বলি যে আমাদের মতন মানে ধরেন অ্যাজ অন টুডে আমার যে ভূমিকা, হ্যাঁ, এটার জন্য আমাদের মতন মানুষদেরকে কিছুটা প্রাইস পে করতে হবে, পে করতে 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 এক সময় গিয়ে, সেটা আজ থেকে মেবি 70 বছর 80 বছর পরে, হয়তো দলগুলোর ভেতরে সেরকম ডেমোক্রেসির চর্চা আসবে, হয়তো রাষ্ট্রের ভেতর সেরকম ডেমোক্রেটিক ভয়েস আমরা পাবো যেটা একটা স্মুথ ডেমোক্রেসিকে সাপোর্ট করে, এইটুকুই আমি বলতে পারি। বেরিসা ফারহানা, তাহলে আমরা এরকম ধরে নিতে পারি যে আপনার কথা থেকে যদি আমরা একটা উপসংহার টানতে চাই যে ধরেন সবগুলি দল, বিএনপি ইনক্লুডেড, এর মধ্যে গণতন্ত্র আসতে 70-80 বছরের মতো লাগতে পারে। দেখুন, আমি it's just a speculation, it could be 50 years, আচ্ছা ঠিক আছে, আমি আচ্ছা ঠিক আছে, it all depends on the will of the people. আমার দেশের মানুষ আসলে কি চায়, ওকে রাইট, হ্যাঁ, আমার দেশের মানুষকে সচেতন করার দায়িত্ব আমাদের, কতটুকু সচেতন করা হবে, কত সময় নিয়ে হবে, এটা তাদের উপর। আমার বেশ ফারহানা, আমি একটু আসি আপনার কাছে, আমি মানবারকে যেতে চাই। মানবাই, আমি আপনাকে প্রশ্ন করেছিলাম যে এটা তো এরকম হওয়ার কথা যে নেত্রী আসলে, আপনার এই প্রশ্নের জবাবটা দেওয়ার আগে যেহেতু একটু অধিকার চর্চা করতে পারিনি কি, আমি যে প্রশ্নটা আপনি রুমিন ফারহানা করেছেন, আচ্ছা শিওর, তাহলে আপনি একটু বলেন, আমরা একটু আপনাকে আরেকটা জিনিস শোনাই যে আমরা দর্শকদের কাছে প্রশ্ন করেছিলাম যে নির্বাচনের আগে বড় ধরনের সংস্কার করা হবে, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের এই অবস্থান সমর্থন করেন কিনা, বড় ধরনের সংস্কার করা হবে এটা সমর্থন করেন কিনা, সেটা সমর্থন করেন 83% দর্শক, সমর্থন করেন না হচ্ছে 17% দর্শক। আমাদের জন্য একটা স্টেগারিং নাম্বার, 145,000 মানুষ, মানে 1,45,000 মানুষ ভোট দিয়েছেন এটার মধ্যে। মানা ভাই, মানে 1,45,000 একটা বিপুল সংখ্যা। জি মানা ভাই, আপনি বলতেছিলেন। জি, বিষয়টা বলে রাখবেন, যে প্রশ্ন করেছে সেটাও বলে রাখবেন, কিন্তু আমি এইটার লোভ সামলাতে পারছি না, প্লিজ প্লিজ, মানে অনধিকার চর্চা করবো তো বলছি। ধরেন ওবায়দুল কাদের আর মাহমুদুর রহমান মান্না দুজন প্রতিদ্বন্দ্বী ছাত্রনেতা ছিল, কিন্তু ওবায়দুল কাদের আমার কাছে ডাকসু নির্বাচনে কোনো পাত্তাই পাইনি। তারপরে আমি আওয়ামী লীগে থাকলাম না, আওয়ামী লীগে যোগ দিয়েছি, থাকতে পারলাম না বা থাকলাম না। এখন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়ে গেলেন। তখন আমাকে কোনো কোনো মানুষ এরকম করে বলেছে, ভাই ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক হয়ে গেল, আপনি দলটা ছেড়ে দিয়ে থাকলে আপনি তো হতে পারতেন। আমি তাদেরকে বলতাম না, আমি হতে পারতাম না, কারণ শেখ হাসিনা যে তু করে তাকে দিবে, আমাকে দিবে না, আমি ওটা জানি বুঝি বলেই আমি ওখানে থাকিনি। এখন এন্ড অফ দ্য ডে খালেদ, আমি বলি যে আমি মনে করি আই এম রাইট, ওবায়দুল কাদের রং। এখন কি অবস্থা দেখলে তো তাই বোঝাই যায়, খুব স্পষ্ট বলা যায়। তো এই কারণে যখন প্রশ্নগুলো করেন না আপনারা, বা ধরেন অন্যরা কেউ জিজ্ঞেস করে, যিনি জবাব দিচ্ছেন বা যাকে প্রশ্ন করছে তাকে আপনার ভাবতে হবে যে এই মানুষটা উইথ অল অডস যেভাবে ফাইট করেছেন, দ্যাট ইজ দ্য গ্লোরি, দ্যাট ইজ দ্য ভিক্টরি। এবং এইটা মানুষের মধ্যে কিন্তু ইনস্টিলড হয়ে যায়। না হলে আমি এখন মানুষের এত ভালোবাসা পাই কেন? আমি কিন্তু অনেস্টলি বলি, আমি মনে করি মানুষের ভালোবাসা আমি প্রায় শিখতে আছি এখনো, এরকম দেখি। তো সেই কারণে আমি মনে করি যে আমি আমার কথা বলতে পারি মান্না ভাই, আমি যতদিন ধরে এই মানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে আমি আপনাকে চিনি, আমি আমার কথা বলতে পারি যে আমার সম্মান আপনার জন্য, আমার সম্মান মানে এইটার সাথে আমি জনাব ওবায়দুল কাদেরের তুলনাই করতে চাই না। মানে এটা এক পংক্তিতেই জীবনে বসবে না। সেটা আমি আগেও আপনাকে বলেছি, ওবায়দুল কাদের সাহেব যখন সাধারণ সম্পাদক ছিলেন, মন্ত্রী ছিলেন, বিরাট বড় কিছু ছিলেন, তখনও বলেছি সামনাসামনি, মানে এটার কোনো একটা তুলনাই হতে পারে না, মানে এটা তুলনীয়ই না। আপনি যদি মনে পড়ে গেল উদাহরণটা সেই জন্য এটা বললাম। এই জন্য আমি মনে করি যে এটা রুল ভাড়াকে জিজ্ঞেস করার দরকারই নাই, সে যেটা করতে থাকবে, টাইম উইল পে হার, এটা আমি মনে করি। যাই হোক, আমি আপনার প্রশ্ন আসি, একটা জিনিস বলি, মানুষ খুব জটিল জিনিস। আমি এটা অনেক চিন্তা করেছি, লোকদের সাথে কথাবার্তা বলতাম, মানুষ জটিল কেন? কারণ সবচেয়ে জটিল ম্যাটার হচ্ছে ব্রেন, এবং বলে যে একটা ম্যাটার যত জটিল হবে, যত কমপ্লেক্স হবে, তার মানে সেটা তত ডেভেলপ।
যে কোনো ডেভেলপ জিনিসই কিন্তু জটিল, খুব ইজি বোঝা যায় না, বুঝে গেলে ইজি। তো মানুষের এত জটিলতার মধ্যে ধরেন আপনাকে আমি যদি প্রশ্ন করি, আদম হাওয়া খুব আরামে ছিলেন, বেহেশতে ছিলেন, কে কামড়ালো, কোন পোকা কামড়ালো তোমাকে যে ওই গন্ধম ফলটা খেতে হবে, তার জন্য বেশ থেকে ফেলে দিল পৃথিবীর মধ্যে, করলো তো। আমাদের এত বড় সম্মানের একটা জায়গার একজন মানুষ, আমাদের ধর্মগ্রন্থ যে বিশ্বাস অনুযায়ী তিনি করলেন, মানুষকে এইখানে বোঝা মুশকিল। এরকম বহু জায়গা আছে মানুষের বিহেভিয়ার বোঝা যায় না। আমার নিজের কাছেও মনে হয় যে আমি যদি আওয়ামী লীগ থেকে চলে আসতে পারি, তো বাকি লোকগুলো, লাইক আমি নাম বলছি না, আমার যদি বড় বড় সিনিয়র নেতা যারা আছেন, কোন সম্মান নিয়ে কোন মান নিয়ে তারা আছেন, আমার তো তাদের সাথে প্রায়ই কথা হতো, সবাই প্রায় কান্ত কথা বলতে বলতে, এই শেখ হাসিনা এই অপমান করেছে, উনি সম্মান করে না, ওই অমুককে এটা দিল, এইরকম রেগুলার। আমি তাদের বলি, ভাই এত কথা বলেন তার সাথে আছেন স্যার। এখনো রুবেন এখানে আছে, তার ভাই মনে করি সে বাইন্ড করে কিছু নেই, বিএনপির অনেক এরকম বলে বিভিন্ন ব্যাপারে, দল করেন কেন এটা? তো কি করবো আমি? সেই ভাই আপনাকে আমি দল ছাড়তে বলছি না, আমি কোনো দল ভাঙার কাজ করি না, কিন্তু আপনার যদি মনেই হয় যে আপনার এই দলে অসম্মানিত হচ্ছেন, আপনি থাকেন কেন ওখানে? আপনি চলে আসেন। কিন্তু মানুষ এটা করে না, এই জায়গাটা আপনি করে দিয়ে কিছুতে ব্যাখ্যা করতে পারবেন না। আর রাজনৈতিক ভাবে তো নয়, হ্যাঁ রাজনৈতিক ভাবে একটাই ব্যাখ্যা দিতে পারেন, তা হচ্ছে তারপরেও যারা থাকে তারা আরো বড় কিছু পাওয়ার আশা করে, তারা মনে করে, আচ্ছা কথার কথা ধরেন না মানে ভাই এই জায়গার মধ্যে আপনি যদি একটু জনগণের অবস্থা ব্যাখ্যা করতেন। নেতাদের কথা তো আমরা বুঝলাম, তারা হয় কোনো একটা হালুয়া রুটি অন্য কোনো কিছুর জন্য তারা এটার মধ্যে এটা থাকলো, তারপরে হচ্ছে যে আওয়ামী লীগে থাকলে অনেক, জনগণের কি প্রবলেম? না না, আলাদা করতে পারবেন না, তো আলাদা করতে পারবেন না। এই জন্য যেগুলো অভিজ্ঞতা আমার আছে খুব, আমি যখন প্রথম আমার এলাকাতে ইলেকশন করতে গেছি, তখন তো টেলিভিশনে আমার নাম বলে, আমার এলাকায় এরকম কোনো নেতাই ছিল না যাদের নাম টেলিভিশনে বলে, যাদের নাম রেডিওতে বলে। লোকজন শোনে আর আমাকে দেখে আর বলে, আপনি এত বড় নেতা, আপনার পার্টি কই? আমার পার্টির নাম কি? ডাব বই, নাম তো শুনি যাই। তো ঠিক দেখেন, মানুষ আমাকে প্রশ্ন করেছে, আপনাকে যদি আমরা ভোট দিয়ে আপনি যদি জেতেন, আপনি তো সরকার করতে পারবেন না, তাহলে আপনি আবার কাজ করবেন কেমনে? তার মানে মানুষের মধ্যে পার্লামেন্টারি ডেমোক্রেসির ওই ফরম্যাটে তার কাছে আছে যে মানুষ একজন জিতলেই হবে না, তার মেজরিটি পার্টি মেম্বার জিততে হবে, তবে সে সরকার করতে পারবে, না হলে ইন্ডিভিজুয়াল একটাকে চয়েস করার লাভ কি হবে? মানুষ এটা ভাবে। এই জন্যে ডেফিনেটলি আপনার বুর্জোয়া পার্লামেন্টারি ডেমোক্রেসিতে ইট ইজ এ রুল অফ দি পার্টি, ওই পার্টি না করতে পারলে তো হবে না। আমি মাহমুদ মান্না যদি আজকে বাংলাদেশের মানুষ রায় দেয়, উনি হচ্ছেন বাংলাদেশের সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে জ্ঞানী মানুষ, সবচেয়ে বুদ্ধিমান, বিচক্ষণ ইত্যাদি ইত্যাদি, কিন্তু আর কোনো পার্টি নেই, আবার কি দাম আছে? আমি তো ডক্টর ইউনূসের মতো চান্স পাবো, ডক্টর ইউনূস এত বড় নোবেল টোবেল পেয়ে আন্তর্জাতিক ব্যক্তি হওয়ার পরে একটা চান্স পেয়ে উপদেষ্টা হয়েছে, বাকি ওরকম কত লোক আছে, কেউ হতে পারেনি। তো কাজে ইন্ডিভিজুয়াল দিয়ে ওরকম পারবেন না আপনি, ওইখানে দল লাগবেই। এবং ওই কারণেই দল যদি বড় হয়, তাহলে দলের নেত্রী যিনি, তিনি একটা অখাদ্য হলেও মানুষ কি করবে ওটাই মুখে দিয়ে রাখবে, তার কাছে বিকল্প নাই, তো সেরকম করেই রাখবে। এটাকে মানুষের দোষ দিয়ে লাভ নাই। আপনি যদি মানুষের কাছে দলটা থাক, কিন্তু মানুষের মধ্যে এই আকাঙ্ক্ষা আসা উচিত ছিল না, যিনি 3টা নির্বাচন ম্যানিপুলেশন করেছেন, যিনি হচ্ছে বাংলাদেশের সকল প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করেছেন, মানে সেটা নির্বাচন কমিশন হোক, পুলিশ হোক, আমলা হোক, বিচার বিভাগ হোক, ইউ নেম ইট, উনি করছেন। মানুষের মধ্যে থেকে এইটা আসা উচিত না, ঠিক আছে আমরা আওয়ামী লীগ করবো কিন্তু উনাকে বাদ দিয়ে এইটা করবো। আমি বিশ্বাস করি, ধরেন আমি বিশ্বাস করি, প্রমাণ দিতে পারবো না, যদি দেশের সামনে নির্বাচন হয় 1 বছর পরে, আমি এটা প্রস্তাব করছি না, আমাকে কেউ ভুল বুঝলে আমি তাদের কাছে ক্ষমা চাইছি, সেই নির্বাচনে আওয়ামী লীগও আছে, ধরেন নির্বাচন করতে পারছে, কেউ কোনো মারপিট করছে না, বাধা দিচ্ছে না, সভা ভাঙছে না, ওই ভোটে আওয়ামী লীগ গো হারাহারি,